Hello everyone, Assalamualaikum and welcome back to my channel. আজকে ব্লগে কোনো স্পেশাল কিছু না, সারাদিন বাসায় কি করি এইটা শেয়ার করব। সকাল থেকে বিকাল আমেরিকার লাইফ কিভাবে কাটাই ওইটাই শেয়ার করব। সো আমেরিকায় খুব বেশি ঠান্ডা, যার কারণে আমাদের আপাতত কোনো প্ল্যান নাই, তাই ভাবলাম একটা হোম ব্লগ শেয়ার করি। তো এখন বাজে সকাল 9টা আর আরিশার আব্বু অফিসে চলে গেছেন। উনি ওয়ার্ক ফ্রম হোম করেন প্রায় সময়, বাট অফিসে সপ্তাহে 1-2 বার যেতে হয়। ব্লগের মাঝখানে একটা কথা বলে রাখি, আমার আগের সব ব্লগে আমি সিলেটি ভাষায় কথা বলতাম, তারপর আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করলো শুদ্ধ ভাষায় কথা বলতে, কারণ আমার ব্লগ নাকি সুন্দর হয়। অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষরা যদি আমার ব্লগটা এনজয় করে বা দেখে, কিন্তু তারা আমার সিলেটি ভাষা বুঝবে না, তাই সবার সুবিধার্থে ও বলতেছে যে তুমি শুদ্ধ ভাষায় কথা বলো, তাহলে তোমার ভিউজ আসবে আর সবাই ব্লগটা এনজয় করবে। তাই সবার সুবিধার্থে আমি চেষ্টা করব শুদ্ধ ভাষায় কথা বলার, যদিও আমার শুদ্ধ ভাষা এত পারফেক্ট না, কিন্তু আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। ঘুম থেকে ওঠার পর আমার প্রিয় রুটিন হলো 1 কাপ চা বা কফি বানিয়ে নেওয়া, তারপর রিল্যাক্স করে বসে কফি এনজয় করা। ইদানিং চাটা আমার তেমন একটা ভালো লাগে না। আমেরিকায় আসার পর চা খাওয়া আমি একেবারেই কমিয়ে ফেলছি, কারণ দেশের চায়ের স্বাদ আমি এখানে পাই না। তবে হ্যাঁ, আমেরিকায় একটা বাঙালি স্পট আছে জ্যাকসনাইট, ওইখানে একটা হাট বাজার আছে, ওইখানে চা আমার খুবই ভালো লাগে। চা খেলে আমার কাছে লাগে আমাদের সিলেটে যে পানসি রেস্টুরেন্টের চা আছে ওইটার টেস্ট পাওয়া যায়। তো আজকে আমি বানাচ্ছি ক্যাপাচিনো। আমি প্রথমে যখন এই কফি মেশিনটা ইউজ করি তখন অনেক শিক্ষা পাইছি, যা আর কখনো ভুল হবে না। কফি খেতে যতটুকু মজা, এটা রেডি করতে ঠিক ততটুকুই বিরক্তিকর কাজ আমার কাছে মনে হয়। আমার হাজব্যান্ড হচ্ছেন আমার পার্সোনাল বারিস্তা। উনি বলেন ওনার নাকি কফি বানাতে খুবই ভালো লাগে, তো আজকে তিনি অফিসে থাকায় আমার কফি বানাতে হবে। তো উনি যখন বাসায় থাকেন আমাদের দুজনের জন্য কফি বানিয়ে নেন। মিল্ক ফ্রথ করার পর সাথে সাথে স্টিম ওয়ানটা ক্লিন করে নেব। যদি এটা সাথে সাথে ক্লিন করা না হয়, তারপর দেখা যাবে যেন এটা শুকিয়ে শক্ত হয়ে গেছে আর ক্লিন করতে অনেক কষ্ট হবে। তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কিভাবে কফির উপর লাটে আর্ট করতে হয়, কিন্তু এটা শিখতে অনেক প্র্যাকটিস করতে হবে। যতই আমি ইউটিউবে ঘাটাঘাটি করি না কেন, প্র্যাকটিস না করলে কাজ হবে না। তারপরও আমি আজকে ট্রাই করতেছি। একটা স্পুনের সাহায্যে আমি এটার উপর গোল গোল করে ডিজাইন করতে চাচ্ছিলাম, তারপরও কি থেকে কি হয়ে গেল। আর আমার শাশুড়ি মা মজা করে আমাকে বলতেছেন উনি নাকি এমন লাটে আর্ট আর কোথাও দেখেন নাই। তখন আমি ওনাকে মজা করে বললাম এমন আর্ট শুধু আমি করতে পারবো, আর কেউ পারবে না। তো আমার সকালে নাস্তা খেতে একদমই মন চায় না, প্রায় সময় আমি চায়ের সাথে বিস্কুট বা ব্রেড দিয়ে খেয়ে নেই। আজকেও সেম, কফির সাথে চকলেট বান দিয়ে খেয়ে নেব। আর চকলেট বানটা খাওয়ার আগে আমি প্রায় সময় ওভেনে 10 সেকেন্ড গরম করে নিই। এতে আমার কাছে মনে হয় চকলেট ভিতরে যে চকলেটটা মেল্ট হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো বাস, এই হলো আমার সিম্পল ব্রেকফাস্ট। নাস্তা করার পর আরিশা ঘুম থেকে উঠে গিয়েছে। আমরা একসাথেই ঘুম থেকে উঠি, কিন্তু আজকে আরিশার শরীরটা তেমন একটা ভালো নেই। ওর সর্দি আর একটু জ্বর জ্বর লাগতেছে, তাই আজকে আমি ঘুম থেকে ওঠার পরেও ঘুমিয়েছিল, আর নাই আমি ওঠার সাথে সাথেই ও ঘুম থেকে উঠে যায়। এখন আমি আমার আরিশার জন্য ব্রেকফাস্ট রেডি করতেছি। ব্রেকফাস্টে আমি ওকে নানান রকম খাবার দেওয়া ট্রাই করি, যাতে ও একই খাবার খেয়ে বোরিং না ফিল করে। তো আজকে ব্রেকফাস্টে বানানা, অ্যাভোকাডো, গ্রিক ইয়োগার্টটা খুবই ভালো বাচ্চাদের জন্য। সবাই ট্রাই করবেন বাচ্চাদের গ্রিক ইয়োগার্ট দেওয়ার। তারপর 1 স্কুপ ফর্মুলা আর অল্প পানি দিয়ে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। আরিশার খাবার রেডি, আর আজকে আরিশাকে তার দাদু খাইয়ে দিবেন, আর এই ফাঁকে আমি কিচেনের কাজগুলো করে নিব। তো এখন বাজে প্রায় 11টা। লাঞ্চের জন্য রান্না স্টার্ট করব। আজকে তেমন রান্না নেই, শুধু 2টা আইটেম রেডি করব।
তো একটা আইটেম আমার অনেক ফেভারিট, শুধু আমার না, সিলেটের অনেকেরই পছন্দের খাবার, তা হলো শুটকি শিরা। আর আমরা সিলেটিরা এটাকে হুটকি শিরা বলি। তো যাই হোক, আম্মু বলছিল উনি রান্না করে নেবে, তারপর বললাম না, আমি রান্না করব শুটকি শিরা। আর যেই পদ্ধতিতে রান্না করব ওইটা আমার মায়ের কাছ থেকে শিখছি, অনেক ইজি একটা রেসিপি। তো আমি যখন আমেরিকায় আসছিলাম তখন মাকে কল দিয়ে বলছিলাম কিভাবে শুটকি শিরা রান্না করে, তখন মা আমাকে বলে দিয়েছিলেন কিভাবে রান্না করতে। তো আজকেও ঠিক সেম ভাবে রান্না করব। শুটকি শিরার জন্য প্রথমে পুরো বেগুন কেটে টুকরো টুকরো করে নিব, সাথে আলু, বড় মাছের শুটকি দিয়ে দিব, আর লাস্টের দিকে শুটকি, শীতল শুটকি ওইটা ব্লেন্ড করে দিয়ে দিব। দেশে যখন ছিলাম আর মা শুটকি শিরা রান্না করতেন, তখন আমি অনেক শখ করে শুটকি শিরা দিয়েই খেতাম। শুটকি শিরার সাথে 10টা আইটেম থাকলে, খাবারের আইটেম থাকলে আমি শুধু শুটকিই নিতাম। আর আমেরিকায় আসার পর মায়ের হাতে সেই শুটকি শিরা অনেক মিস করতাম। নিজে রান্না করে খাবো তা সাহস করতাম না, ভাবতাম মেবি অনেক হার্ড রেসিপি, আমি পারবো না। তারপর প্রেগনেন্সির সময় একদিন অনেক ক্রেভিংস হচ্ছিল যে মায়ের সেই শুটকি শিরা দিয়েই ভাত খাবো, আর বলতেছিলাম যাই করে হোক রান্না করে নিব। তারপর মাকে কল দিয়ে রেসিপিটা জানতে চাইলাম। এত ইজি অ্যান্ড সিম্পল ছিল যে মনে হচ্ছিল আমি 10 মিনিটসের ভিতরেই বানিয়ে নিব। এরপর থেকে শুটকি শিরা রান্না করতে হলে আমি রান্না করি, আর বাসার সবাই অনেক মজা করে খান। আর এখানে আম্মু বড় মাছের শুটকি আর হিদল শুটকি ভালো করে ধুয়ে আমাকে বাটিতে রেডি করে দিয়েছেন। আজকে আমি এই বড় পটে শুটকি শিরা রান্না করব। প্রথমে আমি দিয়ে দেব ধুয়ে রাখা ভেজিটেবল। শুটকিতে যে কোনো ধরনের ভেজিটেবল ইউজ করা যায়, কিন্তু আমার শুধু বেগুন আর আলু দিয়েই ভালো লাগে। আর শুটকিতে চিংড়ি দিলে আরও ভালো লাগতো, কিন্তু আমার রান্না করার পর মনে হয়েছে যে চিংড়ি দিই নাই। তারপর আম্মুকে বলছিলাম যে চিংড়ি তো দিতে ভুলে গেছি, তখন আম্মু বলছিলেন যে হ্যাঁ, চিংড়ি দিলে শুটকিতে ভালো লাগে। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি, আর এটা যেহেতু শুটকি শিরা তাই আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিব। এখন আমি দিয়ে দেব কয়েকটা আস্ত রসুন, আর রসুন আমি নর্মালি ব্লেন্ড করে দিই। দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজের বাটা আর পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো দিয়ে দিব মরিচ আর হলুদের গুঁড়ো। এখন ভালো করে নেড়ে চুলায় বসিয়ে রাখবো, আর ধীরে ধীরে সিদ্ধ হবে আর মশলা ভালোভাবে মিশে যাবে। এখন আমি রান্না করব জুকিনি ভেজিটেবল, তাই আমার লাগবে পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজকে ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিচ্ছি। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিব। আমার মা বলেন পেঁয়াজ আর লবণ একসাথে দিলে নাকি পেঁয়াজ তাড়াতাড়ি গলে যায়, তাই আমি সব সময় এই ট্রিকটি ফলো করি। এতে করে পেঁয়াজ দ্রুত নরম হয়ে যায় আর রান্নার সময়ও কম লাগে। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর কাঁচামরিচ দিয়ে দেব।
গতকালকে আমি চিকেনের বোনা রান্না করেছিলাম, কিন্তু এটা আর খাওয়া হয়নি। ভাবলাম আজকের লাঞ্চে নিয়ে নেব। রান্না চুলায় বসিয়ে এসেছি, আর রান্না হতে একটু সময় লাগবে। ততক্ষণে ভাবলাম রুমটা একটু গুছিয়ে নিই। রুম ক্লিন থাকলে মনও ভালো লাগে, কাজও আরামে করা যায়। বেড ঠিক থাকলে মনটা ফ্রেশ লাগে আর রেস্ট নেওয়া যায়। আমার একটা অভ্যাস, বেড ঠিক না থাকলে আমি একটু সময় রেস্ট নিতে পারি না। বাকি কোনো কিছু অগোছালো হলেও পরে ঠিক করে নিই, কিন্তু বেড আমি সব সময় ঠিক রাখার ট্রাই করি। সকালে আরিশা বেডে ঘুমাচ্ছিল, তাই আর ঠিক করা হয়নি, এখন ঠিক করে নিচ্ছি। যখন আমার হাজব্যান্ড 5 মিনিটের জন্য বেডে রেস্ট নিতে আসেন, তখন আমার ভয় লাগা শুরু হয়ে যায়। আর 5 মিনিট পর দেখি বেডের অবস্থা কাহিল। ব্ল্যাঙ্কেট একদিকে, বালিশ আরেকদিকে, আর উনি একদম অন্যদিকে। ওনার 5 মিনিটের বিশ্রাম আমার জন্য আরও 10 মিনিটের কাজ নিয়ে আসে। কিন্তু কি আর করা, এসব মুহূর্ত মজার স্মৃতি হয়ে থাকবে। আর একদিন মনে হলে এগুলা নিয়ে হাসাহাসি করব। এখন আরিশার কাপড়গুলো ধোয়ার জন্য রেডি করছি। বেবিদের কাপড় প্রতিদিনই নোংরা হয়ে যায়, তাই নিয়মিত ধুতে হয়। আমি ডেইলি দেখা যায় আরিশার কাপড় 1 থেকে 2 বার চেঞ্জ করি। সকালে নাস্তা করার পর চেঞ্জ করে দিই, আর রাতকে ঘুমানোর পর চেঞ্জ করে দিই। ঘুমানোর আগে চেঞ্জ করে দিই। কাপড়গুলো এখন ওয়াশিং মেশিনে দিয়ে দিব। আর বেবির কাপড় সবসময় আলাদা করে ধুয়ে নিই, যাতে নরম থাকে আর স্কিনের জন্য ভালো হয়। আর ডিটারজেন্টটাও বেবি ফ্রেন্ডলি ব্যবহার করি। আমি যখন ওয়াশিং মেশিনে কাপড় দিচ্ছিলাম, তখন ভাবতেছিলাম এই ছোট ছোট জামাগুলো ধুয়ে আবার পরবে, আবার নোংরা করবে, আমি আবার ধুয়ে দিব। তো মা হওয়া মানে এন্ডলেস লোভ। আমার সব কাজের মধ্যে আরিশার কাজগুলো করতে ভীষণ ভালো লাগে। আর ওর কাপড়গুলো এত নরম আর এত কিউট যে ধোয়ার সময়ও আদর করতে ইচ্ছে করে। তো এখন ডিটারজেন্ট দিয়ে সেটিংটা ঠিকঠাক করে দিলাম। বেবির কাপড় বেশি ঘষাঘষি করা যায় না, তাই কুইক ওয়াশ মোডে দিয়ে দিব। কিচেনে এসে দেখি বেগুন আর আলু দুইটাই গলে গেছে, মশলাও ভালোভাবে মিশে গেছে। এখন আমি হিদল শুটকি ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিব। তার সাথে পুরো নাগামরিচটা দিয়ে দিলাম। এবার স্বাদটা একদম জাল জাল হবে। যারা জাল পছন্দ করে তাদের জন্য পারফেক্ট। তো এবার একটু নেড়ে ছেড়ে আর আরেকটা বলক আসলে নামিয়ে ফেলবো। তো এখন বাজে প্রায় 12:30, আর আমার রান্না বান্নার কাজ শেষ। তো এখন পালা কিচেন ক্লিন করার। রান্না করার পর চারপাশে একটু এলোমেলো হয়ে যায়, আর রান্নার সময় চুলার চারপাশে একটু তেল ছিটকে পড়ে। তো এগুলো এখন ক্লিন করব আর সব ঠিকঠাক করে গুছিয়ে নেব। রান্নার ঝামেলা শেষ হলেও আসল শান্তিটা আসে যখন কিচেন ক্লিন থাকে। সব কিছু গুছিয়ে নিতে একটা আলাদা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। আর আমি মনে করি প্রায় সব মেয়েরাই কিচেন ক্লিন করতে পছন্দ করে। আজ আমি শেয়ার করব কিভাবে মাত্র 15 মিনিটে মাইক্রোওয়েভে ভাত রান্না করি। এটা খুব সহজ আর সময়ও বাঁচে। এই ট্রিকটা আমি আম্মুর কাছ থেকে শিখেছি। হয়তোবা অনেকেই জানেন, কিন্তু আমি জানতাম না। তো আমার মতো অনেকেই আছেন যারা জানেন না, তো তাদের অনেক হেল্প হবে আশা করি। তো প্রথমে ভালো করে চাল ধুয়ে নিচ্ছি, যেন ময়লা বা অতিরিক্ত স্টার্চ চলে যায়। চালগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে মাইক্রোওয়েভ সেফ বাটিতে নিয়ে নিব। আর চালের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। যেমন 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিয়ে দেব। এবার এরকম দুটো প্লেট নিয়ে নেব, একটা বাটির নিচে রাখার জন্য আর একটা বাটির উপরে রাখার জন্য। বাটির নিচে প্লেটটা রাখার কারণ হলো বাটির মারগুলো যাতে মাইক্রোওয়েভে না পড়ে, তাই প্লেটটা দিয়েছি। এতে সব মার প্লেটের উপর পড়বে আর মাইক্রোওয়েভের ভিতর কোনো ময়লা হবে না। এখন সবকিছু সেট হয়ে গেলে মাইক্রোওয়েভে 15 মিনিটের জন্য দিয়ে দিব। আর এদিকে আরিশার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। এখন এগুলোকে ওয়াশিং মেশিন থেকে বের করে ড্রায়ারে দেব। ড্রায়ারে কাপড়গুলো শুকাতে অনেক সময় লাগে, প্রায় 40 মিনিটের মতো।
যদিও মেশিনের কুইক ড্রাই মোড অপশন আছে। কুইক ড্রাই মোডে দিলে আমার কাছে মনে হয় বেশি হিটের কারণে কাপড়ের যে টেক্সচারটা আছে ওইটা নষ্ট হয়ে যাবে। আমি অ্যাভয়েড করি কুইক মোডে না দেওয়ার। তো আজকের জন্য আমার লাস্ট কাজ বাকি ছিল ভ্যাকুয়াম দেওয়া। বাসাটা আমি ভ্যাকুয়াম দেওয়ার পর শাওয়ার নিতে চলে যাব। শাওয়ারে যাওয়ার আগে দেখলাম আমার ভাত রান্না করা হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদের সবাইকে একবার দেখিয়ে দিই আমার মাইক্রোওয়েভে ভাত রান্না করা কেমন হয়েছে। তো এই দেখুন বাটির সব মারগুলো সুন্দরভাবে প্লেটের উপর পড়েছে। যদি আমি বাটির নিচে প্লেট না রাখতাম তাহলে এই সব মারগুলো মাইক্রোওয়েভের ভেতরে পড়ে আটালো হয়ে যেত, আর পরে পরিষ্কার করতেও কষ্ট হতো। আর ভাতগুলো একদম ঝরঝরে হয়েছে মাশাআল্লাহ। আমার কাছে মনে হয় মাইক্রোওয়েভে ভাত রান্না করলে একদম পারফেক্ট হয়। তো এখন বাজে প্রায় 1:30 আর আমি শাওয়ার নিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। আব্বু এর মধ্যে মসজিদে চলে গেছেন নামাজ পড়তে, আর আমিও এখন নামাজ পড়ে নেব। নামাজ পড়ার পর আব্বু চলে আসবেন, তখন একসাথে লাঞ্চ করব। লাঞ্চের সময় আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ আরিশাকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো এখন আব্বু আম্মু আর আরিশা সবাই মিলে লাঞ্চের পর ঘুমিয়ে গেছেন। তারা বিকেলের একটা ন্যাপ নেন, তখন বাসাটা পুরো শান্ত হয়ে যায়। এই সময়টাতে আমি বেশিরভাগ সময় নিজের পার্সোনাল কাজ করে থাকি, আর যদি তেমন কিছু না থাকে তাহলে মুভি বা সিরিজ দেখি। আর আজ বিকেলে ফ্রি সময় ছিল, ভাবলাম নেটফ্লিক্সে একটা মুভি দেখব। কিন্তু সমস্যা হলো এত সিনেমা বের হয়েছে যে বুঝতেই পারছিলাম না কোনটা রেখে কোনটা দেখব। অনেকক্ষণ স্ক্রল করার পর শেষ পর্যন্ত র্যান্ডম একটা মুভি দেখে নিলাম। ও এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর আরিশাও ঘুম থেকে উঠে গিয়েছে। সন্ধ্যার সময় ও একটু ফ্রেশ হয়, তাই ওর জন্য কিছু লাইট খাবার রেডি করে দিচ্ছি। গ্রিক ইয়োগার্টের সাথে কলা আর বেবি সিরিয়াল মিশিয়ে দিব। ও গ্রিক ইয়োগার্ট খেতে খুবই পছন্দ করে, আর এই সুযোগটা আমি কাজে লাগাই। ইয়োগার্টের সাথে আমি এক এক দিন এক এক রকম ফ্রুটস মিশিয়ে দিই, আর ও অনেক মজা করে এগুলো খেয়ে নেয়। সন্ধ্যার সময় প্রায় সবার বাসায় চা চলে, আমাদের বাসায়ও ঠিক একই অবস্থা। তবে আমার চা খাওয়াটা আবার পুরোপুরি মুডের উপর। একদিন চা খেলে পরে 2 সপ্তাহ চা খাওয়া হয় না। তবে আজ ঠান্ডার কারণে গলায় একটু খুসখুস ভাব হচ্ছে, তাই ভাবলাম গ্রিন টি খেয়ে নেব। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আম্মুর কাপে চায়ের পরিমাণ। এত অল্প চা খান যে আমি আম্মুকে সবসময় বলি এই চা খাওয়া থেকে না খেলেই তো ভালো। কিন্তু আম্মু সব সময় একটাই উত্তর দেন যে উনি নাকি শুধু চায়ের স্বাদটা টেস্ট করার জন্য অল্প চা খান। এখন আমি গ্রিন টি খাবো আর আয়েশাকেও খাওয়াবো। তো সন্ধ্যার এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগে, অনেক রিল্যাক্সিং মনে হয়। আর সকালবেলা তো একদমই বুঝতে পারি না সময় কিভাবে কেটে যায়। আর এখন আরিশাও দিন দিন এত দুষ্ট হয়ে যাচ্ছে। এখন তো ওর টেবিলের উপরে কিছু রাখলেই ও ধরে ফেলে, টেবিলে যে কোনো জিনিস এক টানেই নিয়ে নেয়। তাই এখন খুব সাবধানে থাকতে হয়, বিশেষ করে গরম খাবারের ব্যাপারে। 2000 years later. আর আজকে ছিল আব্বু আর আম্মুর ম্যারেজ অ্যানিভার্সারি, কিন্তু আমাদের কারো মনে ছিল না। তবে আমার ছোট ননদের সব কিছু মনে রাখে, বার্থডে অ্যানিভার্সারি সব কিছুই। ওই সকালে আমাকে লুকিয়ে বলল যে সারপ্রাইজ দেওয়ার জন্য বাইরে থেকে খাবার আনবে। তারপর রাত 8টার দিকে খাবার নিয়ে এসেছে বাখতার রেস্টুরেন্ট থেকে। তো আজকে ডিনারে ছিল আফগানি খাবার। তো
আজকের জন্য আমার ব্লগ এতটুকুই। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।